আসসালামু আলাইকুম। সাধারণ গণিত ঢাকা বোর্ড 2019-এর এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, বর্গমূল 2x - 5 + 3 = 2 হলে এর সঠিক সমাধান সেট নিচের কোনটি? অর্থাৎ এর সমাধান বের করতে হবে। সমাধান বের করা মানে হচ্ছে এখানে x এর মান বের করতে হবে। তাহলে যদি এখানে x এর মান এখানে আমাদের বের করতে হবে, x এর এমন মান বের করতে হবে যে মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে। অর্থাৎ x এর মানের জন্য লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে। আচ্ছা, আমরা যদি -3 দ্বারা ট্রাই করি, যেহেতু মানে সমাধান বের করতে হবে, সমাধান বের করা মানে হচ্ছে অজানা রাশির মান বের করা, আর এখানে অজানা রাশি হচ্ছে x, তার মানে x এর মান আমরা বের করব। তাহলে এইখানে যদি আমরা x এর মান যদি এখানে -3 বসাই, তাহলে বর্গমূলের ভিতরে চলে আসে হচ্ছে বর্গমূলে চলে আসে -6। এটা x এর মান যদি -3 হয় তাহলে এটা -6 - 5, তার মানে হচ্ছে -11। আর আমরা জানি বর্গমূলের ভিতরে যদি মাইনাস থাকে সেটার মান গাণিতিকভাবে সংজ্ঞায়িত নয়। তাহলে এখানে -3 এর জন্য এটা গাণিতিকভাবে সংজ্ঞায়িত হয় না, তাহলে এর সাথে +3 যোগ আছে, মানে 3 যোগ আছে। যেহেতু এটা গাণিতিকভাবে সংজ্ঞায়িত নয়, তাহলে এর সাথে 3 যোগ করলেও আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড পাচ্ছি না, কারণ এটা গাণিতিকভাবে সংজ্ঞায়িত নয়। অর্থাৎ বর্গমূলের ভিতরে মাইনাস থাকতে পারে না। তাহলে -3 এর জন্য বর্গমূলের ভিতরে মাইনাস চলে আসে, আর বর্গমূলের ভিতরে মাইনাস থাকলে তার মান আমরা পাই না। তাহলে যেহেতু তার মান পাই না, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয় না। তার মানে এই যে -3 দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয় না। তাহলে এইখানে আমরা আবার এই যে ঘন প্লাসের 3 দ্বারা দেখি, যদি প্লাসের 3 দ্বারা দেখি তাহলে এটা হয়ে যায় বর্গমূল 6। x এর মান যদি 3 বসাই তাহলে এটা হয় 6 - 5, অর্থাৎ বর্গমূলের ভিতরে চলে আসে 1। বর্গমূল 1 মানে হচ্ছে 1, আর 1 এর সাথে যদি 3 যোগ করি তাহলে 1 + 3, তার মানে হচ্ছে 4। তাহলে লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি আমরা 4, কিন্তু রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 2। তার মানে x এর মান 3 বসালে মান পাই, সে মানটা লেফট হ্যান্ড সাইডে হয় 4, কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে 2। তার মানে এই 3 দ্বারাও এই সমীকরণটা সিদ্ধ হয় না। তাহলে -3 দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয় না, +3 দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয় না। তার মানে যেহেতু -3 দ্বারা সিদ্ধ হয়নি, +3 দ্বারাও সিদ্ধ হয়নি, তার মানে +-3 দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে না। তাহলে এই সমীকরণের সমাধান ক, খ, গ, ঘ এর মধ্যে কোথাও নেই। তাহলে আমরা বলতে পারি যে একের অ্যান্সার হচ্ছে ক। তারপর প্রশ্ন নং 2। প্রশ্ন নং 2 আছে যে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? আচ্ছা, আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। মনে করে নিই এটা একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে, আচ্ছা ABC নামকরণ করে দিই, ABC। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর আমরা জানি সমবাহু ত্রিভুজের যেহেতু বাহু 3টা সমান, তাহলে এই কোণ 3টাও সমান হয়, আর প্রত্যেকটা কোণের পরিমাণ হয় 60 ডিগ্রি করে। তাহলে এই কোণ 60 ডিগ্রি, এই বি কোণটাও 60 ডিগ্রি, সি কোণটাও 60 ডিগ্রি। এখন বলেছে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, তার মানে সমবাহু ত্রিভুজ হচ্ছে ABC এর একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করে দিতে হবে। তাহলে এই যে BC বাহুকে আমরা উভয় দিকে বর্ধিত করে দেই। বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি। তাহলে এই যে BC বাহুকে আমরা উভয় দিকে বর্ধিত করলাম, বর্ধিত করার ফলে এই যে একটা বহিস্থ কোণ, এই যে একটা বহিস্থ কোণ, দুটো বহিস্থ কোণ উৎপন্ন হলো, অর্থাৎ ত্রিভুজের বাহিরে দুটো কোণ উৎপন্ন হলো। এখন তাদের যোগফল চেয়েছে। আমরা জানি যে এটা যেহেতু 60 ডিগ্রি আর এটা হবে 120 ডিগ্রি। কেন? কারণ এই পুরোটা কোণ হচ্ছে এক সরল কোণ, এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তো যেহেতু এটা 60, তার মানে নিশ্চয়ই এটা 120, তাহলে 120 আর 60 মিলে 180। ঠিক অনুরূপভাবে এটা যেহেতু 60, তাহলে এটা হবে 120, কারণ এটা হচ্ছে একটা সরল কোণ, আর 120 আর 7 মিলে হচ্ছে 180। তাহলে এই যে এই বহিস্থ কোণটাও 120, এই বহিস্থ কোণটাও 120। এখন চেয়েছে যে বহিস্থ কোণদ্বয়ের যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তাদের যোগফল। তার মানে 120 আর 120 যদি আমরা যোগ করি তাহলে হবে 240। তার মানে হচ্ছে 2 এর রেজাল্ট হচ্ছে গ। তারপর হচ্ছে 3 নং কোশ্চেন। 3 নং কোশ্চেনে হচ্ছে পরিসীমা ও একটি কোণের মান জানা প্রয়োজন কোনটি আঁকতে?
পরিসীমা মানে হচ্ছে 4 বাহুর যোগফল বা 3 বাহুর যোগফল। এখানে যেহেতু বর্গ, রম্বস, আয়তক্ষেত্র, সামান্তরিক আছে, তার মানে চতুর্ভুজ আকৃতি, মানে চতুর্ভুজ আছে, তার মানে এখানে পরিসীমা বলতে 4 বাহুর যোগফল। আর একটা কোণের মান জানা প্রয়োজন কোনটি আঁকতে, মানে নিচের কোণটা আঁকার জন্য, মানে বর্গ নাকি রম্বস নাকি আয়তক্ষেত্র নাকি সামান্তরিক, কোনটা আঁকার জন্য পরিসীমা দরকার আর একটা কোণ দরকার। আমরা জানি বর্গের প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাহলে বর্গ আঁকার জন্য শুধু পরিসীমাটা দেওয়া থাকলেই হতো, আমরা বর্গ অঙ্কন করে ফেলতে পারতাম, কোণের পরিমাণ দেওয়ার প্রয়োজন নাই, কারণ কোণ আমরা জানি যে বর্গের 90 ডিগ্রি। আর আয়তক্ষেত্রের পরিসীমা জানলে হবে না, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তার মানে আয়তক্ষেত্রের দুটো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য জানা প্রয়োজন ছিল। সন্নিহিত বাহু বলতে এই যে আয়তক্ষেত্রের এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য জানা প্রয়োজন ছিল, তখন আমরা আয়তক্ষেত্র অঙ্কন করতে পারতাম। আর সামান্তরিকের ক্ষেত্র দুটো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য জানা প্রয়োজন ছিল, আবার সামান্তরিকের ক্ষেত্রে কোণের মানও জানা প্রয়োজন ছিল। তার মানে পরিসীমা ও একটি কোণ দ্বারা আয়তক্ষেত্র আঁকা যায় না, পরিসীমা আর একটা কোণ দ্বারা সামান্তরিক অঙ্কন করা যায় না। আর বর্গ অঙ্কন করার জন্য শুধু পরিসীমা হলেই চলে, কোণের পরিমাণ আমরা জানি 90 ডিগ্রি করে, তাহলে কোণ দেওয়ার প্রয়োজন নেই। পরিসীমা আর একটা কোণ এটা অঙ্কন করার জন্য, মানে পরিসীমা ও একটি কোণ জানা, কোণের মান জানা প্রয়োজন রম্বস অঙ্কন করার জন্য, তাহলে আমরা 3-এর রেজাল্ট বলতে পারি হচ্ছে খ। কারণ রম্বসের 4 বাহুর দৈর্ঘ্য সমান আর রম্বসের প্রতিটি কোণ কত ডিগ্রি করে আমরা জানি না, এই জন্য কোণের মানটাও জানা প্রয়োজন। তাহলে পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পাবো, আর রম্বসের কোণের পরিমাণ তো দেওয়া লাগবে, আর এটা দেওয়া আছে, এই জন্য পরিসীমা আর একটা কোণ দ্বারা, মানে কোণের মান জানা প্রয়োজন একটা রম্বস আঁকার জন্য। তারপর প্রশ্ন নং হচ্ছে 4। প্রশ্ন নং 4-এ যে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে tan 30 ডিগ্রি cot 30 ডিগ্রির মান 1, এটা সত্য কিনা দেখি। tan 30 ডিগ্রি মানে হচ্ছে tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, আর যেহেতু tan এর বিপরীত হচ্ছে cot, তাহলে cot 30 কে আমরা বলতে পারবো cot 30 কে আমরা বলতে পারবো tan 30 এর বিপরীত হচ্ছে মানে tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা, তার মানে tan 30 ডিগ্রি আর বিপরীত হচ্ছে cot 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি যেহেতু 1/√3 আর cot 30 ডিগ্রি হবে √3, আর এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা হচ্ছে 1, তার মানে এই যে 1 নং কথাটা সত্য। তারপর হচ্ছে sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 60 ডিগ্রি ইকুয়াল 1, এই কথাটা সত্য কিনা দেখবো। তাহলে sec হচ্ছে cos এর বিপরীত, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে sec 60 ডিগ্রির মান হবে 2 তার বর্গ মাইনাস tan 60 ডিগ্রি এর মান হচ্ছে √3 তার বর্গ, তাহলে sec 60 ডিগ্রির মান হচ্ছে 2 তার বর্গ, এই মাইনাসের মাইনাস, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 তার উপর বর্গ, তাহলে এটা দাঁড়াচ্ছে 4 - 3 = 1, তার মানে হচ্ছে এই 2 নাম্বারটাও সত্য। তারপর 3 নঙ্গে যাই, যে tan থিটা ইন্টু বর্গমূল 1 - sin স্কয়ার থিটা, তাহলে আমরা জানি, আচ্ছা এটা tan থিটা থাকুক, আর এখানে বর্গমূল 1 - sin স্কয়ার থিটা, তাহলে 1 - sin স্কয়ার থিটাকে আমরা লিখতে পারবো যে cos স্কয়ার থিটা, কারণ আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল 1 - sin স্কয়ার থিটা, তাহলে 1 - sin স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারবো cos স্কয়ার থিটা, তাহলে এখানে tan থিটা আর এখানে রুট স্কয়ার চলে গেলে এখানে থাকবে cos থিটা, তারপর ইকুয়াল tan থিটাকে আমরা কি লিখতে পারবো, tan থিটাকে লিখতে পারবো sin থিটা বাই cos থিটা, আর এখানে আছে cos থিটা, তাহলে এই যে cos থিটা চলে গেলে sin থিটা থাকে, তাহলে এই যে এটার মান পাওয়া যায় sin থিটা, তার মানে 1 নং 2 নং 3 নং এই তিনটাই সত্য, তাহলে এটার রেজাল্ট বলতে পারি হচ্ছে ঘ। তারপর প্রশ্ন নং 5, কোন বৃত্তে অধিচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে কোন বৃত্তে অধিচাপের অন্তর্লিখিত কোণ, অধিচাপ মানে হচ্ছে বৃত্তচাপ, হচ্ছে বৃত্তের অংশকে বলা হয় বৃত্তচাপ। আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই যে মনে করি এটা একটা বৃত্ত, আর এই যে এইটুকু অংশ এটাকে বলা হবে বৃত্তচাপ, মানে বৃত্তের কোনো একটা অংশকেই বলা হবে বৃত্তচাপ। আর এখানে বলছে যে কোনো বৃত্ত অধিচাপের, তার মানে এই যে চাপটা অনেক, মানে অর্ধেকের চেয়ে ছোট হলে বলা হবে উপচাপ, আর অর্ধেকের চেয়ে যদি বেশি হয় তাহলে বলা হবে অধিচাপ। এই যে এইটুকু চাপটা হচ্ছে বৃত্তের অর্ধেক, তাহলে এর চেয়ে বেশি যদি হয়
এই যে এইখান থেকে এইখানে এই যে চাপটা, এই যে বৃত্তের অংশটা, এটাকে বলা হবে বৃত্তচাপ, তার মানে এটা অর্ধচাপ। কিন্তু এখানে আমাদের চেয়েছে অধিচাপ। অধিচাপ মানে হচ্ছে অধিক চাপ, মানে অর্ধেকের চেয়ে বেশি চাপ। তাহলে অধিচাপ এই ধরে নিই এটা হচ্ছে অধিচাপ, বা এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই যে এইটুকু হচ্ছে অধিচাপ। এখন বলছে যে কোনো বৃত্তে অধিচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে, তাহলে অধিচাপ এই যে এইটুকু হচ্ছে অধিচাপ, তার মধ্যে যে কোণটা থাকবে, তাহলে এই যে আমরা যদি এটা কোণ অঙ্কন করে দেই, তাহলে এই কোণটা হচ্ছে অধিচাপের মধ্যে অন্তর্লিখিত কোণ। আর আর এই যে এই চাপটা হচ্ছে মানে এই যে এইটুকু, এই চাপটা হচ্ছে উপচাপ। তাহলে উপচাপের মধ্যে যে কোণটা হয়, এই যে উপচাপের মধ্যে এই কোণটা হলো, তাহলে এই কোণটা নিশ্চয়ই স্থূল কোণ। আর অধিচাপের মধ্যে মানে বড় চাপের মধ্যে যে কোণটা হচ্ছে, এই যে বড় চাপটার মধ্যে যে কোণটা হচ্ছে, সেই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ। আর অর্ধেক চাপের মধ্যে যে কোণ উৎপন্ন হবে, সেই কোণটা হবে সমকোণ। তাহলে এখানে যেহেতু অধিচাপের অন্তর্লিখিত কোণ চাচ্ছে, তাহলে অধিচাপ মানে বড় চাপের উপর যে অন্তর্লিখিত কোণ, সে কোণটা হয় সূক্ষ্ম কোণ। তার মানে 5 হবে ক। তারপর প্রশ্ন নং 6 যে 1 + tan স্কয়ার থিটা = 4 হলে থিটার মান কোনটা? তাহলে এখানে আমরা লিখতে পারি যে tan স্কয়ার থিটা, আর এখানে 4 প্লাসের 1 ওই পাশে যদি চলে যায় মাইনাসের 1, তার মানে 4 - 1 মানে হচ্ছে 3। তার মানে tan থিটা = হচ্ছে বর্গমূল 3, উভয় পক্ষে বর্গমূল করে দিলে। তারপর হচ্ছে আমরা কি লিখতে পারি যে tan থিটা, আর আমরা √3 পরিবর্তে লিখতে পারি tan 60 ডিগ্রি। আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে সুতরাং থিটা ইকুয়াল বলতে পারি আমরা 60 ডিগ্রি। তাহলে এই যে 6 এর রেজাল্ট হচ্ছে 4। তারপর প্রশ্ন নং 7 বলছে যে প্রদত্ত উদ্দীপক থেকে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দিতে হবে, আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এইখানে এই যে বিওসি এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বিএসি এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কোন চাপের উপর আছে? এই যে বিসি চাপের উপর আছে, বিসি চাপের উপর। তাহলে এই বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, আর এই যে বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ অর্থাৎ বৃত্তের সাথে লাগানো কোণ, বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। এখন আমাদের এই যে বিএসি এর মান বের করতে হবে। তো আমরা একটা উপপাদ্য জানি, এই যে জেনারেল ম্যাথের অষ্টম অধ্যায় উপপাদ্য আছে এটা, যে বৃত্তের মানে একই চাপের উপর বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ একই চাপের উপর কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের চেয়ে ডাবল বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে কেন্দ্রস্থ কোণটা বড়, বৃত্তস্থ কোণটা ছোট। আর দেখাও যাচ্ছে যে এই যে বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণটা বড়, আর এই বিসি চাপের উপর বৃত্তস্থ কোণটা ছোট। এটা কতটুকু ছোট? এটা অর্ধেক কম, বা বলা যাবে যে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে এই কেন্দ্রস্থ কোণ। তাহলে যেহেতু বি এ সি চেয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এই যে বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই যে বিওসি মানে হচ্ছে এই যে মান দেওয়া আছে x + 60। তাহলে কেন্দ্রস্থ কোণ বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ আছে বিএসি, তার বিএসি এর মান হচ্ছে x, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 2x, অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই জন্য আমরা এই বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ করে দিলাম। যখন বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ করে দিব, তখন বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ সমান হবে। তার মানে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণটার দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণটা বড়, বৃত্তস্থ কোণটা ছোট। এই জন্য যেহেতু এটা ছোট ছিল, এই জন্য এটার সাথে 2 গুণ করলাম, মানে যেহেতু এটা 2 গুণ করলাম, তাহলে এই দুইটা মান সমান হলো। এখন x এর মান বের করি। x এর মান বের করা মানেই হচ্ছে বিএসি এর মান বের করা, অর্থাৎ কোণ এ এর মানটা বের করা। আচ্ছা, তাহলে এটা আমরা লিখতে পারি যে 60 আর এটা 2x - x, তাহলে এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে x। তাহলে কোণ বিএসসি কে আমরা বলতে পারি হচ্ছে যে এই যে রেজাল্ট হচ্ছে 3, অর্থাৎ গ, অর্থাৎ 60 ডিগ্রি। তারপর প্রবৃত্ত কোণ বিওসি এর মান চেয়েছে। এখন প্রবৃত্ত কোণ বলতে কি বোঝায়? প্রবৃত্ত কোণ বলতে বোঝায় যে 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট যে কোণ, তাকে বলা হবে প্রবৃত্ত কোণ। আমি আবারও বলতেছি যে প্রবৃত্ত কোণ হচ্ছে 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে
ছোট যে কোণ তাকে বলা হবে প্রবৃদ্ধ কোণ। তাহলে এইখানে বিওসি, এখানে কিন্তু দুইটা কোণ আছে, এই যে একটা কোণ আর এই যে উপরে একটা কোণ। তাহলে এই যে নিচের কোণটা, এটা কি 180 ডিগ্রি থেকে বড়? না, এটা একটা সূক্ষ্ম কোণ, এটা 180 ডিগ্রি থেকে বড় না, বা যাই হোক এটা 180 ডিগ্রি থেকে বড় না, এটা একটা সূক্ষ্ম কোণ। তো যেহেতু বলছে প্রবৃদ্ধ বিওসি, তার মানে হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় হতে হবে, 360 থেকে ছোট হতে হবে। তাহলে 180 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট হচ্ছে এই যে উপরের বিওসি কোণটা। বিওসি কোণ কিন্তু এখানে দুইটা, একটা হচ্ছে নিচের এই সূক্ষ্ম কোণ বিওসি, আর একটা হচ্ছে এই যে উপরের বিওসি। তাহলে এই যে উপরের বিওসি, এই যে এই বিওসি কোণটা, সেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। তার মানে প্রবৃদ্ধ বিওসি বলতে এই যে উপরের কোণটাকে বোঝাচ্ছে, এর মানটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। আচ্ছা, তো একটু আগে আমরা পেয়েছি যে এক্স ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এক্স এর মান 60, তাহলে 60 + 60 হচ্ছে 120, তার মানে এই কোণটা হচ্ছে 120। আমরা জানি এই পুরো কোণটাই হবে 360। তাহলে 360 ডিগ্রি থেকে যদি আমরা এইটুকু বাদ দিয়ে দেই, এই যে এইটুকু মানে 120 বাদ দিয়ে দেই, তাহলে এই মানটা পাওয়া যাবে। তাহলে 360 থেকে যদি আমরা 120 বাদ দেই, তাহলে কত পাওয়া যাবে? 360 থেকে 100 বাদ দিলে 260, আর 20 বাদ দিলে 240। তার মানে হচ্ছে প্রবৃদ্ধ কোণ বিওসি এর মান হচ্ছে 3, অর্থাৎ 240 ডিগ্রি। 9 নং প্রশ্ন। 9 নং প্রশ্নে এই যে পৌনঃপুনিক ভগ্নাংশকে, এই যে 0.234 পৌনঃপুনিক এর ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশিত করতে হবে। তাহলে এই যে পৌনঃপুনিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমরা লিখে নিই যে 0.234 পৌনঃপুনিক একে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো এটা প্রকাশ করার নিয়ম হচ্ছে প্রথমে যেটা আছে পুরোটা লিখে ফেলা। তাহলে এখানে লিখতে পারবো 234, আর এটা থেকে মাইনাস হবে হচ্ছে পৌনঃপুনিকের আগ পর্যন্ত। তো পৌনঃপুনিক 234 এর উপর পৌনঃপুনিক আছে, এর আগে তো আর কোনো সংখ্যা নাই, তাহলে এর আগে যদি কিছু থাকতো তাহলে সেটা মাইনাস হতো। যেহেতু পুরোটা লিখবো, পুরোটা লিখে পৌনঃপুনিকের আগ পর্যন্ত যেটা আছে সেটাকে মাইনাস করবো। তো এখানে পৌনঃপুনিকের আগে কিছুই নেই, তার মানে হচ্ছে 0 মাইনাস হবে। তারপর হরে যতটা অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে ততটা 9 হবে। তাহলে এখানে 1টা 2টা 3টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, তাহলে 3টা 9 হবে। আর পৌনঃপুনিক যতটা অঙ্কের উপর নাই ততটা 0 হবে। তাহলে এখানে দশমিকের পর পৌনঃপুনিক 3টা অঙ্কের উপর আছে, 3টা 9, আর দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই। যদি পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক থাকতো তাহলে যতটা অঙ্ক থাকতো ততটা 0 হতো। তাহলে এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশের নিয়ম। তাহলে এখানে আমরা লিখতে পারি 234 ভাগ 999। এখন যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে 111, আর এখানে যদি এটাকে 9 দ্বারা ভাগ করি, 9 দুগুণে 18, তাহলে যদি 23 থেকে 18 চলে যায়, 18 19 20 21 22 23, 5 5-এর পরে 4 মানে হচ্ছে 54, তার মানে হচ্ছে 9 দ্বারা ভাগ করলে হচ্ছে 6 নং 54। তো এটা ক্যালকুলেটরে করলেও হবে। তাহলে 0.234 পৌনঃপুনিক এর মান আমরা পেয়েছি যে 26/111, তার মানে এটা রেজাল্ট হচ্ছে ঘ। তারপর প্রশ্ন নং 10। এ হচ্ছে এ একটা সেট যার উপাদানগুলো হচ্ছে 2 3 4। এই সেটের 3টি উপাদান আছে, তাহলে এর প্রকৃত উপসেটের সংখ্যা কত? তাহলে এ সেটে উপাদান যেহেতু 3টি, তার আগে উপসেট বের করি। কোন সেটের উপাদান সংখ্যা যদি nটি হয়, কোন সেটের উপাদান সংখ্যা যদি nটি হয়, কোন সেটের উপাদান সংখ্যা যেহেতু যদি nটি হয়, তাহলে তার উপসেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার nt। তাহলে এখানে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3টি, তাহলে তার উপসেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3, তার মানে কয়টি? 8টি। তাহলে উপসেটের উপাদান সংখ্যা যেহেতু 8টি, তার উপসেট হচ্ছে 8টি, আর প্রকৃত উপসেট হচ্ছে উপসেট থেকে একটা কম হয়। যেহেতু উপসেট 8টি, তাহলে প্রকৃত উপসেট হবে 8 - 1 অর্থাৎ 7, 7টি। তাহলে এখানে খ হচ্ছে, তাহলে 10-এর খ হচ্ছে রেজাল্ট। তারপর হচ্ছে 11 নং। f(x) এত দেওয়া আছে, f of -1 এর মান বের করতে হবে। তাহলে এটার সাথে তুলনা করে f of মাইনাস আমরা বের করতে পারি। তাহলে x এর মান হচ্ছে -1 পাওয়ার 4 প্লাস 7, x এর মান বসাতে পারি -1 হোল স্কোয়ার -5। তাহলে এটা হচ্ছে
-1 এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে 1 হবে, আর -1 এর উপর পাওয়ার 2 মানে হচ্ছে 1ই হবে, আর 1 আর 7 গুণ করলে 7 আর -5, তার মানে এটা হচ্ছে 8 - 5, আর 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3, তার মানে 11 হচ্ছে খ রেজাল্ট। তারপর হচ্ছে 12 নং কোশ্চেন। 12 নং প্রশ্ন হচ্ছে a = √5, b = √3, তাহলে a - b হোল স্কয়ার, সরি a + b হোল স্কয়ার -2ab এর মান কত? আমরা একটা সূত্র জানি, আমরা এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র কয়টা? দুইটা জানি, একটা হচ্ছে a + b হোল স্কয়ার -2ab, আর একটা সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার +2ab, এটাও কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র। তাহলে এখানে যেহেতু a + b হোল স্কয়ার -2ab দেওয়া আছে, তাহলে এর a + b হোল স্কয়ার -2ab দেওয়া আছে, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a বলতে হচ্ছে বর্গমূল 5, তাহলে a এর মান বসালাম বর্গমূল 5 তার উপর স্কয়ার, আর b বলতে বর্গমূল 3, তাহলে এটা হচ্ছে বর্গমূল 3 তার উপর স্কয়ার, তার মানে হচ্ছে 5 + 3 রুট স্কয়ারে চলে যাবে, 5 + 3 হচ্ছে 8, তার মানে 12 নং কোশ্চেনের হচ্ছে ঘ নাম্বার রেজাল্ট, ঘ। তারপর হচ্ছে 13 নং কোশ্চেন। 13 নং কোশ্চেনে এই যে 32 আর নিচে 64 পাওয়ার x = 8 হলে x এর মান আমাদের বের করতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা যদি ব্যস্তকরণ করে দেই তাহলে এটা হবে 64, তার উপর পাওয়ার হচ্ছে x, আর এখানে হবে 32, আর এটা হবে ব্যস্তকরণ করে দিলে 1/8, মানে এই লাইন থেকে এই লাইনে আমরা ব্যস্তকরণ করে দিলাম, লবটা হর, হরটা লব, এখানে এই হরকে লবে নিয়ে আসলাম আর লবকে হরে নিয়ে গেলাম, আর এটা নিচে মনে মনে 1 হর হয়ে গেল লব, আর লব হয়ে গেল হর। তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা এই যে 64কে আমরা লিখতে পারি হচ্ছে 2⁶, আর তার উপর পাওয়ার আছে x, আর এখানে 32কে লিখতে পারি 2⁵, আর এখানে 1/8কে লিখতে পারি 2³। তারপর এই লাইন থেকে যদি এখানে চলে যাই আমরা কি লিখতে পারবো? আমরা এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে, এই যে পাওয়ার 6 পাওয়ার তার উপর পাওয়ার হচ্ছে x, পাওয়ারের উপর পাওয়ার থাকলে হবে গুণ, তাহলে এটা 2 হবে 6x, আর এটা 2⁵, আর এইখানে এই যে 1/2³, তাহলে 2³ যদি আমরা উপরে নিয়ে আসতে চাই তাহলে জাস্ট পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে, তাহলে পাওয়ারের চিহ্ন ছিল +3, উপরে চলে আসতে হবে -3, মানে এটা সূচকের নিয়ম অনুযায়ী, যেটা জেনারেল ম্যাথে 4.1 আলোচনা করছে। তাহলে এখানে দুইটা বৃত্তি একই রকম, আর যেহেতু ভাগ অবস্থায় আছে ওইটা উপরে গেলে পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এটা হবে 2⁶x, আর এটা হবে 2⁻⁻5 = 2⁻⁻3। তাহলে এখানে লিখতে পারবো আমরা দুইটা ভিত্তি একই রকম, পাওয়ারগুলো যোগ, তাহলে 2⁶ - 6x - 5 = 2⁻⁻3। তাহলে দুইটা ভিত্তি একই রকম হলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়, তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো যে 6x - 5 = -3, কারণ এই যে দুইটা ভিত্তি একই রকম, পাওয়ার 6x - 5 আর পাওয়ার -3, তাহলে পাওয়ার সমান পাওয়ার, তাহলে এটা 6x = -3 আর +5 পাশে -5 পাশে গেলে +5, তাহলে -3 + 5 মানে হচ্ছে +2, তাহলে x = হচ্ছে 2/6, সুতরাং x = হচ্ছে 1/3। তাহলে এই যে 13 এর রেজাল্ট হচ্ছে গ, অর্থাৎ 3 নাম্বার 13 রেজাল্ট হচ্ছে 1/3। 14 নং কোশ্চেন হচ্ছে log 2√2 64 এর মান আমাদের বের করতে হবে। তাহলে ঠিক আছে, এর মান আমরা বের করি। log 2√2 64 এর মান আমরা বের করব। তো এটাকে কি লেখা যায়? তো এটা যেহেতু ভিত্তি 2√2, তাহলে এটাও আমাদের 2√2 মিলাতে হবে। আমরা যদি এটা চিন্তা করি যে 2√2 পাওয়ার যদি 4 চিন্তা করি, তাহলে এই 2 এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে এই পাওয়ারটা এটার উপরে চলে আসবে, এটার উপরে চলে আসবে, তাহলে এই 2 এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে 16, আর √2 এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে আমরা √2 হোল স্কয়ার লিখতে পারি, আর এটাকেও √2 হোল স্কয়ার লিখতে পারি, অর্থাৎ √2 এর উপর পাওয়ার 4, তাহলে দুইটা √2 আর 2 আর 2 যোগ করলে হবে 4, অর্থাৎ এই লাইন থেকে আমরা এই লাইন লিখতে পারি। তাহলে এটা হচ্ছে 16, আর এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 2, রুট স্কয়ারে চলে যাবে, তাহলে 16 32 আর 2 গুণ করলে হবে 64।
তাহলে 64 কে আমরা 2√2 পাওয়ার 4 লিখতে পারি। তো আমরা যখন এটা ক্যালকুলেটরও করতে পারি, আমরা যখন ক্যালকুলেটর করব তখন আমরা দেখব যে 2√2 এর উপর পাওয়ার কত করলে 64 আসে। 2√2 এর উপর পাওয়ার 2 দিয়ে দেখবো, 3 দিয়ে দেখবো, 4 দিয়ে দেখবো, কারণ এটাকে আমাদের 2√2 করতে হবে, এই ভিত্তিটার সাথে মিলাতে হবে। তো এটা ক্যালকুলেটর করা যাবে। তাহলে লগ আর এটা হচ্ছে 2√2, তাহলে এখানে আমরা 64কে 2√2 লিখে পাওয়ার দিয়ে দেখবো যে কত পাওয়ার করলে 64 আসে। 2√2কে পাওয়ার 4 করলে 64 আসে, তাহলে এটা আমরা লিখতে পারবো 2√2 পাওয়ার 4। তাহলে এখানে 4টা, এই যে আমরা এটা সূত্র জানি যে লগ এ ভিত্তিক এম পাওয়ার আর, যদি এমন থাকে তাহলে আর সামনে চলে আসবে, আর লগ এ ভিত্তিক এম লেখা যাবে। তাহলে এই 4 সামনে চলে আসলো, তাহলে এটা লগ 2√2 আর আমরা সূত্র জানি লগ এ ভিত্তিকে এর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে লগ 2√2 ভিত্তিক 2√2 এর মান হচ্ছে 1, তার মানে এর রেজাল্ট হচ্ছে 4। তার মানে 14 এর হচ্ছে গ 3 নাম্বার রেজাল্ট। তারপর হচ্ছে 15 নং কোশ্চেন। 15 নং কোশ্চেন হচ্ছে যে এই যে x টু দি পাওয়ার 4 মাইনাস 6 x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ নিচে কোনটা এর উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এখন আমরা এই যে x টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি x স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে এই যে y টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি y স্কোয়ার হোল স্কোয়ার। আর এখানে যেহেতু a বলতে x স্কোয়ার আর b বলতে y স্কোয়ার, আর মাঝখানে যদি 2ab হয় তাহলে একটা সূত্র হয়, তাহলে এটা লিখে নিই মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a বলতে x স্কোয়ার b বলতে y স্কোয়ার। তাহলে এটা যা আছে তাই লিখলাম, এটাও যা আছে তাই লিখলাম, কিন্তু এখানে ছিল মাইনাসের 6x স্কোয়ার y স্কোয়ার, কিন্তু লিখছি মাইনাসের 2x স্কোয়ার y স্কোয়ার। তাহলে যেহেতু এটা মাইনাসের 2টা লিখছি, তাহলে মাইনাসের আরো 4টা লিখতে হবে, তাহলে মাইনাসের 4x স্কোয়ার y স্কোয়ার। তাহলে মাইনাসের 2টা আর মাইনাসের 4টা মিলে মাইনাসের 6টা। তাহলে এইটুকুকে আমরা কি লিখতে পারি, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a বলতে হচ্ছে x স্কোয়ার, b বলতে হচ্ছে y স্কোয়ার। তারপরে এইটুকুকে আমরা সূত্র করতে পারবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a বলতে হচ্ছে x স্কোয়ার আর b বলতে হচ্ছে y স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, a বলতে x স্কোয়ার, b বলতে y স্কোয়ার। আচ্ছা, আর এই মাইনাসের মাইনাস, আর 4x স্কোয়ার y স্কোয়ারকে আমরা লিখতে পারবো 2xy হোল স্কোয়ার, কারণ এই সবগুলো গুণ অবস্থায় আছে। আর এই যে 2xy হোল স্কোয়ার, যেহেতু এই 2xy সবগুলো গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো আলাদা করে দিয়ে দেওয়া যাবে। তাহলে এখানে এটা লেখা যাবে 4, আর এটার উপর পাওয়ার চলে আসলে x স্কোয়ার, এটার উপর পাওয়ার চলে আসলে y স্কোয়ার, অর্থাৎ গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো আলাদা করে দিয়ে দেওয়া যাবে। তারপর তাহলে এই যে 4x স্কোয়ার y স্কোয়ারকে আমরা 2xy হোল স্কোয়ার লিখতে পারি, আর এইখান থেকে এখানে আমরা যেতে পারি। তাহলে এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র করতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a বলতে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a বলতে হচ্ছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, আর b বলতে হচ্ছে 2xy। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a বলতে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার a প্লাস b, b বলতে হচ্ছে 2xy। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a বলতে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার a, আর মাইনাস b, b বলতে 2xy। আচ্ছা, তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে x স্কোয়ার প্লাস 2xy মাইনাস y স্কোয়ার, আর এটা x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস y স্কোয়ার। তাহলে এই যে এই অপশনটা আছে হচ্ছে এই যে এটা ঘ, যে x স্কোয়ার প্লাস 2xy মাইনাস y স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস y স্কোয়ার। তাহলে এই যে 15, এই যে এটার উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে ঘ নাম্বার। তারপর হচ্ছে 16 নং কোশ্চেন। 16 নং কোশ্চেন হচ্ছে যে এত এর পূর্ণক বের করতে হবে। এত এর পূর্ণক বের করতে হলে এটাকে আগে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করি। তাহলে এইখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করলে এটাকে লিখতে পারবো 3.57 ইন্টু
এখানে যেহেতু সংখ্যাটা অনেক ছোট ছিল, যে 0.00357, আর এটা সংখ্যাটা আমরা বড় লিখে ফেলছি, 3.57 লিখে ফেলছি। যেহেতু বড় লিখছি তাহলে এটা 10 টু দি পাওয়ার মাইনাস হবে। তাহলে কয় ঘর সামনে গিয়েছি, এখানে দশমিক ছিল, দশমিকটা এইখানে নিয়েছি, তাহলে 1 2 3, 3 ঘর সামনে গিয়েছি, তাহলে 10 টু দি পাওয়ার হবে -3। যেহেতু ছোট থেকে বড় লিখছি তাহলে এটা পাওয়ার 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার মাইনাস হবে। আর এখানে 3 কেন লিখলাম, যত ঘর আমরা যাব ঠিক তত লিখব। আর যদি বড় থেকে ছোট লিখতাম তাহলে 10 টু দি পাওয়ার এটা মাইনাস হতো না, 10 টু দি পাওয়ার প্লাস হতো। আর যত ঘর সামনে বা পিছনে যাব ঠিক সংখ্যাটা তত হবে। আচ্ছা, তাহলে এই যে এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করার ফলে এই যে 10 এর যে পাওয়ারটা হলো সেটা হচ্ছে -3, আর এই -3 কে আমরা লিখতে পারি 3 ভার, আর এটাই হচ্ছে এত এক পূর্ণক। তাহলে এত এর পূর্ণক হচ্ছে -3, আর -3 কে 3 বার লেখা যায়, তার মানে 16 এর রেজাল্ট হচ্ছে ক। তারপর প্রশ্ন নং হচ্ছে 17, রম্বসের প্রতিসাম্য রেখা কতটি? আমরা একটা রম্বস অঙ্কন করে নিই। আমরা যদি একটা রম্বস অঙ্কন করি তাহলে এটা হচ্ছে একটা রম্বস। প্রতিসাম্য রেখা হচ্ছে যে রেখা বরাবর, মানে আমরা রম্বসে একটা রেখা টানবো, ওই রেখা বরাবর ভাঁজ করলে একটা পার্ট আরেকটা পার্টের সাথে সম্পূর্ণ মিলে যাবে। আমরা যদি এইখানে একটা রেখা টানি, এই যে কর্ণটা, এই কর্ণ বরাবর যদি আমরা এই যে এটাকে যদি আমরা ভাঁজ করে ঠিক এই যে এই ত্রিভুজটাকে যদি ভাঁজ করে ঠিক এই ত্রিভুজের উপর বসাই, অর্থাৎ এটাকে টেনে নিয়ে ভাঁজ করে এটার উপরে বসাই, তাহলে এই পার্টটা, এই অংশটা আর এই অংশটা সম্পূর্ণরূপে মিলে যাবে। যদি মিলে যায় তাহলে এই রেখাটাকে, যেই রেখা বরাবর ভাঁজ করলে মিলে যাবে একটা অংশ আরেকটা অংশের সাথে, সেই রেখাটাকে বলা হবে প্রতিসাম্য রেখা। তাহলে এই যে রম্বসের এটা একটা প্রতিসাম্য রেখা। আবার যদি এই যে এই রেখা বরাবর ভাঁজ করি তাহলে এই পার্টটাকে টেনে নিয়ে এইখানে নিয়ে আসি, অর্থাৎ যদি আমি নামকরণ করি ABCD, অর্থাৎ ডি বিন্দুটাকে টান দিয়ে নিয়ে বি বিন্দুতে বসাই, তাহলে এটাকে ভাঁজ করি, এই রেখা বরাবর যদি ভাঁজ করি তাহলে ডি বিন্দু ঠিক বি বিন্দুর উপরে পড়বে। তার মানে এই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজের উপর সম্পূর্ণরূপে সমাপতিত হবে। তাহলে আমরা এই রেখাটাকে বলতে পারি যে এই রম্বসের একটি প্রতিসাম্য রেখা। এখন যদি আমরা এই রেখা বরাবর ভাঁজ করি, এই রেখা বরাবর ভাঁজ করলে কি এই যে সিডি রেখাটা কি এবির উপর পড়বে, মানে এই পুরোটা কি এই পুরো অংশটা কি এই অংশের সাথে মিলে যাবে? মিলবে না। তাহলে এটাকে আমরা বলতে পারবো না যে এটা একটা প্রতিসাম্য রেখা। ঠিক অনুরূপভাবে এই নিচের এই বরাবর যদি ভাঁজ করি, এই রেখা বরাবর যদি ভাঁজ করি, নিচের অংশটা উপরের অংশের সাথে মিলবে না, তাহলে এটাকে আমরা প্রতিসাম্য রেখা বলতে পারবো না। তাহলে রম্বসের শুধুমাত্র এই যে এই কর্ণটা আর এই কর্ণটা, এই দুইটা রেখা বরাবর যদি রম্বসটাকে আমরা ভাঁজ করে একটা আরেকটার উপরে রাখি তাহলে সম্পূর্ণরূপে দুটি অংশ মিলে যাবে। এই জন্য আমরা বলতে পারবো যে রম্বসের প্রতিসাম্য রেখা হচ্ছে দুটি, অর্থাৎ দুটি রেখা বরাবর ভাঁজ করলে একটি অংশ আরেকটা অংশের সাথে মিলে যায়। তাহলে রম্বসের প্রতিসাম্য রেখা হচ্ছে দুটি। তারপর হচ্ছে 18 নং কোশ্চেন, যে 1 + 3 + 5 + 7 ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল। তাহলে এটা হচ্ছে, এটা দেখি বোঝা যাচ্ছে যে 3 থেকে 1 মাইনাস করলে 2, 5 থেকে 3 মাইনাস করলে 2, আবার 7 থেকে 5 মাইনাস করলে 2। তাহলে এটা একটা হচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল, তার মানে আমাদের যদি যোগফল বের করতে চাই তাহলে আমাদের পদ সংখ্যা জানা দরকার, যে কততম পদ পর্যন্ত যোগ করব। এখানে বলছে যে প্রথম n সংখ্যক পদ পর্যন্ত যোগ করতে হবে। তাহলে আমরা সমান্তর ধারার সূত্র জানি, Sn = হবে n/2 × 2a + n-1 × d। তো এখানে যদি বলতো প্রথম 6টি পদের যোগ করো, তাহলে এখানে আমরা লিখতাম S6, তাহলে এটা হয়ে যেত 6, এটা হয়ে যেত 6, প্রথম 6টি পদ যোগ করতে বললে। প্রথম যদি 10টি পদ যোগ করতে বলতো তাহলে এখানে আমরা বলতাম যে S10, এটা 10 হতো, এটাও 10 হতো। এখন যেহেতু প্রথম nটি পদ যোগ করতে বলেছে তাহলে আমরা Sn বের করব, অর্থাৎ এটাও n আর এটাও n হবে। আর এখানে a এর পরিচয় হচ্ছে ধারাটির প্রথম পদ, আর d এর পরিচয় হচ্ছে ধারাটির সাধারণ অন্তর। তাহলে এটা আমরা বের করি, n এর জায়গায় n থাকুক n/2 × আর এটা হচ্ছে 2a, a মানে হচ্ছে 1, তাহলে 2 আর 1 গুণ করলে 2ই থাকবে, আর প্লাস n-1 × d মানে হচ্ছে সাধারণ অন্তর। তাহলে 3 থেকে 1 মাইনাস করলে তো কত হবে? 2 হবে। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? n/2, আর এটা 2 + 2n - 2, এই যে 2 গুণ করে দিলাম, তাহলে পাওয়া যাচ্ছে এটা n/2
n/2, আর এখানে প্লাসের 2 মাইনাসের 2 চলে গেলে এখানে থাকবে 2n, তাহলে 2 চলে গেলে n গুণ করলে হবে n স্কোয়ার। তাহলে এটা এই ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে n স্কোয়ার। তারপর নিচে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক থেকে আমাদের 19 ও 20 নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে বা উত্তর করতে হবে। তাহলে উদ্দীপকটা হচ্ছে যে ACBD একটি হচ্ছে বৃত্ত, এই বৃত্তের AB হচ্ছে ব্যাস, AB ব্যাস। তাহলে যেহেতু AB ও কেন্দ্র দিয়ে অতিক্রম করে, তাহলে AB কে আমরা ব্যাস বলতে পারি, আর AB এর মান 10 সেন্টিমিটার দেওয়া আছে। যেহেতু AB 10, তাহলে OA কে আমরা বলতে পারি যে 5 সেন্টিমিটার, আর OB কেও বলতে পারি 5 সেন্টিমিটার। যেহেতু ব্যাসার্ধটা 10, যেহেতু ব্যাস 10, তাহলে ব্যাসার্ধ OA কে 5 সেন্টিমিটার বলতে পারি, আবার OB কে আমরা 5 সেন্টিমিটার বলতে পারি ব্যাসার্ধ। আবার OE-টা AD এর উপর লম্ব, এই যে OE বাহু AD বাহুর উপর লম্ব, এবং SC বাহুটা BC বাহুর উপর লম্ব। তো এই তথ্যগুলো এখানে দেওয়া আছে, আর OE এর মান 3 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখন ত্রিভুজ OAE এর ক্ষেত্রফল বের করতে হবে। OAE এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা যদি এই ত্রিভুজটার OAE এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে AE, আর উচ্চতাকে ধরতে পারবো আমরা OA। তাহলে AE এর মান তো আমাদের নাই, যেহেতু OAE একটি সমকোণী ত্রিভুজ, আর এটার মান যেহেতু 5, এটার মান যেহেতু 3, তাহলে OAE এর মান হবে 4, কারণ আমরা জানি যে 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16। তাহলে 16 আর 9 যোগ করলে হবে 25, যা 5 স্কোয়ারের সমান, অর্থাৎ পিথাগোরাসকে সমর্থন করে। অর্থাৎ পিথাগোরাসের সূত্র দ্বারা AE এর মান আমরা 4 বের করে নিতে পারবো। তাহলে OAE এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু OAE, এই ত্রিভুজের ভূমি হচ্ছে 4, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে OE মানে 3। তাহলে এটা যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে হবে এটা 2, আর 3 দুগুণে হবে 6, তার মানে 6 সেন্টিমিটার। OAE এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 6 সেন্টিমিটার। তারপর 20 নং চেয়েছে হচ্ছে ত্রিভুজ ACB এর পরিসীমা। এই যে ত্রিভুজ ACB এর পরিসীমা, ACB এর পরিসীমা মানে 3 বাহুর যোগফল। তো AB বাহুর দৈর্ঘ্য তো আমরা জানি যে এটা 10 সেন্টিমিটার দেওয়া ছিল প্রশ্নে, আর এখানে উদ্দীপকে কিন্তু এই যে এটা 2টা দাগ, এই যে 2টা দাগ, তার মানে AC বাহু আর BC বাহু সমান উদ্দীপকে বলা আছে। তাহলে এটা যেহেতু ACB ত্রিভুজটা যেহেতু সমকোণী ত্রিভুজ, কেন সমকোণী ত্রিভুজ? এখানে সমকোণ চিহ্ন দেওয়া আছে। আবার এই জন্য বুঝতে পারি, আবার অন্য একটা কারণও বুঝতে পারি, সেটা হচ্ছে ACB এই কোণটা অর্ধবৃত্তের উপর অবস্থিত। এই যে এটা ব্যাস না, এটা ব্যাস, তার মানে অর্ধবৃত্তের উপর অবস্থিত। আমরা একটু আগেই জেনেছি যে অর্ধবৃত্তের উপর যে কোণটা থাকে সেটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা বলতে পারি যে ACB একটি সমকোণী ত্রিভুজ যার AC বাহু এবং BC বাহু সমান। তাহলে সমকোণী ত্রিভুজ অনুযায়ী সমকোণী যেহেতু ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, আর এই বাহুটাকে আমরা ধরে নিই যে x, আর এটাকেও ধরে নিই যে x। তাহলে আমরা কি লিখতে পারি? x স্কোয়ার। আর এটা এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে AB, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, x স্কোয়ার প্লাস x স্কোয়ার ইকুয়াল অতিভুজ হচ্ছে কত? AB মানে 10, তার মানে 10 স্কোয়ার। তাহলে এইখানে আমরা লিখতে পারি যে 2x স্কোয়ার ইকুয়াল হচ্ছে 100, x স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? 50, আর x ইকুয়াল হচ্ছে বর্গমূল 50। তাহলে 50কে লেখা যাবে 25 ইন্টু 2, তাহলে এটা হবে 25কে 5, আর এটা √2, তার মানে x এর মান হচ্ছে 5√2। তাহলে এই যে এই x এর মান 5√2, এই x এর মান 5√2, আর এটার মান 10, তাহলে 5√2 প্লাস 5√2 প্লাস 10 যদি যোগ করি কত হবে? এই যে AC এর মান 5√2, BC এর মান 5√2, AB এর মান হচ্ছে 10। তাহলে এই বাহু আর এই বাহু, এই 3টা বাহু যোগ করলেই তো পরিসীমা পাবো। তাহলে 5√2 প্লাস 5√2 প্লাস 10, এই 3টা বাহু যোগ করলে পরিসীমা পাবো। তাহলে 3টা বাহু যোগ করি, 3টা বাহু যোগ করলে দাঁড়ায় এই যে এটা 24.14, অর্থাৎ 5√2 প্লাস 5√2 প্লাস 10, এই 3টা বাহুর যোগফল হচ্ছে 24.14 সেন্টিমিটার প্রায়। তার মানে ACB এর পরিসীমা হচ্ছে, ACB ত্রিভুজ এর পরিসীমা হচ্ছে 24.14। তারপর নিচের উদ্দীপক থেকে 21 নং ও 22 নং প্রশ্নের
উত্তর করতে হবে। তাহলে উদ্দীপকটা, এই যে একটা উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে 21 নং প্রশ্ন আর 22 নং প্রশ্নের উত্তর করতে হবে। তার মানে এটা পরিসংখ্যান থেকে দিয়েছে। তো এখানে বলছে যে মধ্যক শ্রেণীর মধ্যমান কত। আগে আমরা মধ্যক শ্রেণী বের করে নিই। মধ্যক শ্রেণী বের করার জন্য গণসংখ্যাগুলো যোগ করতে হবে। আচ্ছা, গণসংখ্যা যদি যোগ করি, 5 আর 8 যোগ করলে হবে 13, আর 13 আর 12 যোগ করলে হবে 25, আর 25 আর 9 যোগ করলে হবে আচ্ছা 9 আর 6 যোগ করলে 15। তাহলে 25 আর 9 যোগ করলে হবে 25 আর 9 যোগ করলে কত হবে? 25 আর 9 যোগ করলে হবে 34, আর 34 আর 6 যোগ করলে হবে 40। তাহলে এখানে গণসংখ্যার যোগফল হচ্ছে 40। তাহলে এখানে n ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে 40। তাহলে এখানে যদি এই যে n কে 2 দ্বারা ভাগ করে দিই, অর্থাৎ 40 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে এটা হবে 20, অর্থাৎ 20। তাহলে মধ্যক শ্রেণী কোথায় আছে? মধ্যক শ্রেণী 20-এ আছে। আচ্ছা, আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করি। এটা হচ্ছে 5 আর 8 যোগ করলে হয় 13, 13 আর 12 যোগ করলে হয় 25, 25 আর 9 যোগ করলে হয় 34, 34 আর 6 যোগ করলে হয় 40। তার মানে এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। তো এখন যেহেতু আমাদের মধ্যক থাকবে 20তম পদে, তাহলে এখানে 1 থেকে 5তম পদ আছে এই শ্রেণীতে, আর এই শ্রেণীতে 6 থেকে 13তম পদ পর্যন্ত আছে, অর্থাৎ 41 থেকে 50-এ। আর 51 থেকে 60 এই শ্রেণীতে 14 থেকে 25 পর্যন্ত আছে। তো আমাদের যেহেতু 20তম পদ লাগবে, তাহলে এখানে যেহেতু 14 থেকে 25 পর্যন্ত আছে, তাহলে 20তম পদ এই শ্রেণীতেই আছে। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে 51 থেকে 60, আর মধ্যক শ্রেণীর মধ্যমান বের করতে হবে। তাহলে মধ্যক শ্রেণীটা হচ্ছে 51 থেকে 60, মধ্যক শ্রেণী হচ্ছে 51 থেকে 60, আর এটার মধ্যমান আমরা বের করব কিভাবে? এই যে 51 আর 60 যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে 51 আর 60 যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি, সেটা হবে এই যে 55.5, অর্থাৎ মধ্যক শ্রেণী আমরা বলতে পারবো 55.5। আচ্ছা, তারপর এখানে 22 নং বলেছে যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এই যে n/2, n মানে গণসংখ্যা, গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে তো 20 হয়। একটু আগেই দেখলাম যে গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে 20 হয়। তার মানে এই যে 1 নম্বর কথাটা হচ্ছে সত্য। তারপর হচ্ছে fm, মধ্যক নির্ণয়ের সূত্রে আমরা fm জানি, সেটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা ছিল? এই যে 51 থেকে 60, এটা ছিল মধ্যক শ্রেণী। এটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 12। তার মানে এটা সত্য কথা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা 12 fm। তারপর fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তাহলে এখানে দেওয়া আছে fc এর মান 15। তো আমরা এখানে দেখি fc এর মান কত পাওয়া যায়। মধ্যক শ্রেণী হচ্ছে 51 থেকে 60, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, তাহলে এর আগের শ্রেণী হচ্ছে এটা, এটার ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 13। তার মানে fc হওয়ার কথা হচ্ছে 13, যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তাহলে fc কিন্তু 13, কিন্তু এখানে দেওয়া হচ্ছে 15। তার মানে এটা কি নয়? সত্য নয়। তার মানে এখানে যে 1 নং আর 2 নং সত্য, তাহলে এখানে 22-এর ক হচ্ছে রেজাল্ট। তারপর এখানে যে m এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলতে বোঝাবে এই যে m একটা অক্ষর, মানে এটাকে কত ডিগ্রি কোণে ঘোরালে ঠিক এটা আগের মতো দেখা যায়। আমরা যদি এটাকে 90 ডিগ্রি কোণে ঘুরাই, তাহলে এটাকে যদি আমরা 90 ডিগ্রি কোণে ঘুরাই, তাহলে এটার আকৃতি হয় এমন। তাহলে কি এটা আগের আকৃতি, এই যে এই আকৃতি দেখা যায় না? আমরা যদি 180 ডিগ্রি কোণে ঘুরাই এটাকে, তাহলে এটা হয়ে যাবে এমন। তার মানে আগের আকৃতি দেখাচ্ছে না। আমরা যদি আরো 90 ডিগ্রি অর্থাৎ 270 ডিগ্রি কোণে ঘুরাই, তাহলে এর আকৃতি হবে এমন। তার মানে এটা আগের মতো আকৃতি দেখাচ্ছে না। আমরা যদি 360 ডিগ্রি কোণে ঘুরাই, তাহলে এটা আবার এই পর্যায়ে চলে আসবে। তার মানে আগের আকৃতি দেখাচ্ছে। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ মানে হচ্ছে একটা বস্তুকে বা একটা জিনিসকে কত ডিগ্রি কোণে ঘুরালে সেটা ঠিক আগের মতো দেখা যায়। তাহলে এইটাকে, এই m কে 90 ডিগ্রি কোণে ঘুরালে আগের মতো দেখা যাচ্ছে না, 180 ডিগ্রি কোণে ঘুরালে আগের মতো দেখা যাচ্ছে না, 270 ডিগ্রি কোণে ঘুরালে আগের মতো দেখা যাচ্ছে না, কিন্তু 360 ডিগ্রি কোণে যদি ঘুরাই তাহলে ঠিক সেটা আগের মতো দেখা যায়। তাহলে এটা আমরা বলতে পারি যে m এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই যে 23-এর রেজাল্ট হচ্ছে 4। তারপর এই উদ্দীপক থেকে আমাদের 24 ও 25 নং প্রশ্নের অ্যান্সার করতে হবে।
তো এখানে চেয়েছে 24 নং প্রশ্ন হচ্ছে কোণ এসিবি এর মান কত, অর্থাৎ এই যে সি কোণের মান, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, বি কোণটা 90 ডিগ্রি, তার মানে এ কোণ আর সি কোণের যোগফল নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। তাহলে এটা 2x প্লাস এক্স ইকুয়াল আমরা 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে থ্রাইস এক্স ইকুয়াল হচ্ছে 90, সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে 30। তাহলে আমরা বলতে পারি এই যে কোণ এসিবি অর্থাৎ এই যে এক্স কোণটা সেটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা যেহেতু 30 আর এটা এক্স এর মান যদি 30 বসাই তাহলে এটা হয়ে যাবে 60। আচ্ছা, তাহলে কোণ এসিবি এর মান হচ্ছে 30 ডিগ্রি। তারপর এই যে বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এই যে বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তাহলে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমরা tan 30 ডিগ্রি নিয়ে কাজ করি। এই যে এই কোণ নিয়ে কাজ করতেছি, তাহলে ভূমি এটা আর লম্ব এটা, আর tan 30 ডিগ্রি মানে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এটা আমরা লিখতে পারি এবি বাই বিসি। তাহলে tan 30 এর মান 1/√3, আর এবি এর মান দেওয়া আছে 4 আর বিসি এর মান আমরা বের করব। তাহলে সুতরাং আড়াআড়ি যদি গুণ করি তাহলে বিসি ইকুয়াল পাওয়া যাবে 4√3, আড়াআড়ি গুণ করলে বিসি ইকুয়াল পাওয়া যাবে 4√3। আচ্ছা, তাহলে এইখানে বিসি এর মান পাওয়া গেল 4√3, তাহলে এই যে বিসি এর মান হচ্ছে 4√3। তাহলে 25-এর রেজাল্ট আমরা বলতে পারি 25-এর রেজাল্ট আমরা বলতে পারি হচ্ছে 4। তারপর 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নে আছে যে এ ভাগ বি ভাগ সি ইকুয়াল 2/3 হলে এ অনুপাত সি এর মান। তাহলে আমরা এই যে এ ভাগ বি ইকুয়াল তো আমরা 2/3 লিখতে পারি, তার মানে হচ্ছে এ অনুপাত বি ইকুয়াল 2 অনুপাত 3, আবার বি অনুপাত সি এটাকেও লিখতে পারি 2 অনুপাত 3। তাহলে এখন আমাদের এ অনুপাত সি এর মান বের করতে হবে। তো এখানে দুইটার মধ্যেই বি আছে, তাহলে নিচের বি দ্বারা উপরে গুণ করি, নিচের বি দ্বারা যদি গুণ করি তাহলে এ অনুপাত বি দাঁড়ায় এই যে 2 দ্বারা যদি গুণ করি এটা হয় 4, আর নিচের বি দ্বারা তাহলে এটাকে যদি 2 দ্বারা গুণ করি এটাকেও 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে হয় 6। তাহলে নিচের বি দ্বারা উপরে গুণ করলাম, আবার এখানে বি অনুপাত সি লিখি, উপরের বি কত আছে 3, উপরের বি দ্বারা নিচে গুণ করতে হবে, তাহলে 3 দ্বারা 2 কে গুণ করলে হয় 6, 3 দ্বারা 3 কে গুণ করলে হয় 9। তার মানে আমরা সাধারণ অনুপাতটা যদি লিখি যে এ অনুপাত বি অনুপাত সি, তাহলে এ এর মান পাওয়া গেল হচ্ছে 4, আর বি হচ্ছে এখানেও 6 আর সি হচ্ছে 9। তাহলে এ অনুপাত সি আমরা লিখতে পারবো যে 4 অনুপাত 9। তার মানে 26-এর হচ্ছে রেজাল্ট হচ্ছে 26-এর 3। তারপর হচ্ছে 27 নম্বরে বলা আছে যে বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ x হলে উহার পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্র, ধরে নিলাম বর্গক্ষেত্র এক বাহুর পরিমাণ x, তাহলে পরিসীমা হচ্ছে কত 4x, আর উহার কর্ণের দৈর্ঘ্য কত হবে, যেহেতু এক বাহুর পরিমাণ হচ্ছে x তাহলে কর্ণ হচ্ছে এটা, তাহলে এই বাহুটা x তাহলে এটাও x হবে। আচ্ছা, কর্ণকে p ধরে নিই, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী p² ইকুয়াল x² + x² লিখতে পারি, তাহলে x² + x², তাহলে p² ইকুয়াল হচ্ছে 2x², তাহলে p ইকুয়াল হচ্ছে √2x, তার মানে কর্ণ হচ্ছে x। তো এখন চেয়েছে পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে পরিসীমা হচ্ছে 4x আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2x, তাদের দৈর্ঘ্যের অনুপাত করে দিলাম। আচ্ছা, x দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে √2, কিন্তু 4 অনুপাত √2 এই অপশন কিন্তু এখানে নাই, 4 অনুপাত √2 এই অপশন এখানে নাই। তাহলে এখানে একটা আমরা কাজ করি, এটাকে উভয় মানে এই যে দুইটা রাশিকে আমরা √2 দ্বারা ভাগ করে দিই, তাহলে 4 কে আমরা √2 দ্বারা ভাগ করে দিই আর √2 কে আমরা √2 দ্বারা ভাগ করে দিই। তাহলে এই 4 কে আমরা কি লিখতে পারি, 4 কে আমরা লিখতে পারি 2 × 2 আর ভাগ √2, আর এখানে হচ্ছে অনুপাত 1 পাওয়া যাবে এই যে √2 ভাগ করে। তাহলে এখানে থাকতেছে, তাহলে এই যে 2 কে এই যে এটা হচ্ছে 2 আর এই 2 কে আমরা লিখতে পারি √2 × √2, আর নিচে আছে √2 আর অনুপাত 1, এই যে এই √2 চলে গেলে এখানে হবে 2√2 অনুপাত 1। তাহলে এই যে 27-এর হচ্ছে ঘ নাম্বার রেজাল্ট 2√2 অনুপাত 1। তারপর আমরা 28 নং চলে যাই।
28 নম্বর হচ্ছে যে 1 + 4 + 16 ধারাটির কোন পদ হচ্ছে 1024। আচ্ছা, তো ধারাটার এই যে 4কে 1 দ্বারা ভাগ করলে 4 পাওয়া যায়, 16কে 4 দ্বারা ভাগ করলে 4 পাওয়া যায়। তার মানে ধারাটা একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে a r⁻n-1। তার মানে গুণোত্তর ধারা এটা একটা সংখ্যার সূত্র। তাহলে সংখ্যা ইকুয়াল আমরা সংখ্যা বসালাম, এই সূত্র দ্বারা সংখ্যা পাওয়া যায়। আর এই যে 1024 এটা একটা সংখ্যা। আচ্ছা, তো এখন আমাদের n বের করতে হবে, অর্থাৎ কততম পদ 1024। তাহলে a এর মান হচ্ছে 1 আর r মানে হচ্ছে সাধারণ অনুপাত, মানে এই যে 4কে 1 দ্বারা ভাগ করলে 4, এই 16কে 4 দ্বারা ভাগ করলে 4, তাহলে এটা হচ্ছে 4n-1 আর এটা হচ্ছে 1024। তাহলে এখানে আমরা এই যে এখানে থাকুক 4n-1 আর এখানে হচ্ছে যেহেতু 1024, তাহলে 4 এর উপর পাওয়ার কত করলে 1024 হয় সেটা আমাদের দেখতে হবে। 4 এর উপর পাওয়ার 5 করলে 1024 হয়। তাহলে দুটো ভিত্তি একই রকম, এই যে 4 আর 4, তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো, তাহলে n-1 = 5 লিখতে পারবো, তাহলে n = হবে 6। তার মানে হচ্ছে ধারাটির 6তম পদ হচ্ছে 1024। এখানে যদি n এর মান আমরা 6 বসাই তাহলে আমরা 1024 পাবো। তাহলে ধারাটির কোন পদ 1024? ধারাটির 6তম পদ হচ্ছে 1024। তাহলে এটা 28 রেজাল্ট হচ্ছে খ। তারপর হচ্ছে 29, ABC সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলোর পরিমাপ হয়। যদি সমকোণী ত্রিভুজ হয় আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজটা সবচেয়ে বড় হয়, আর অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ দুই বাহুর বর্গের যোগফল যদি তৃতীয় বাহুর বর্গের সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে 5² মানে 25 আর 12² মানে 144। তাহলে 25 আর 144 যদি যোগ করি আমরা পাবো হচ্ছে 169, যেটা এই যে 13 স্কোয়ারের সমান। তাহলে এই দুই বাহুর বর্গের সমান এটার বর্গ, এই দুই বাহুর বর্গের যোগফলের সমান এটার বর্গ। তাহলে এই যে 5, 12, 13 এটা দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। আবার এখানে 6 এর বর্গ 36, 8 এর বর্গ 64, 36 আর 64 যোগ করলে হয় 100, আর 100 এটা 10 এর বর্গের সমান। তার মানে এই দুই বাহুর বর্গের যোগফল এটার বর্গের সমান, তাহলে এটা দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। আর এখানে 14 এর বর্গ হচ্ছে 196 আর 16 এর বর্গ হচ্ছে 256, আর এই দুইটা যোগ করলে সম্ভবত হচ্ছে 400, 600 যোগ করলে হচ্ছে 2, হাতে আছে 1, আর 9 আর 5 হচ্ছে 14, 14 আর 1 15, 15 5 হাতে আছে 1 আর 3 1 4, যোগ করলে 452, কিন্তু 20 এর বর্গ হচ্ছে 400। তার মানে এই দুইটা বর্গের যোগফল এটার বর্গের সমান না, তাহলে এটা দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তাহলে এই যে 1 নম্বর আর 2 নম্বর এই বাহুগুলো এবং এই বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। তাহলে রেজাল্ট হবে 1 এবং 2। তাহলে এটা হচ্ছে ক। তারপর 30 নং কোশ্চেন, কোনটি বিচ্ছিন্ন চলক? এই যে তাপমাত্রা সেটা দশমিকে লেখা যায়। আমরা বলতে পারি যে আজকে তাপমাত্রা হচ্ছে 32.5 ডিগ্রি সেলসিয়াস, এটা দশমিকে আমরা বলতে পারি। তারপর বয়স বলতে পারি আমরা যে 21 বছর এত মাস বা 21 বছর এত দিন। আর উচ্চতাকে আমরা সেন্টিমিটার বলতে পারি, যেমন এই যে উচ্চতাকে আমরা দশমিকে প্রকাশ করতে পারি, আমরা বলতে পারি যে 5 ফিট 7 ইঞ্চি ওরকম, বা দশমিকে আমরা প্রকাশ করতে পারি। কিন্তু পাখির সংখ্যা এটাকে আমরা দশমিকে প্রকাশ করতে পারি না, হয়তো 1 2 3 4 ওরকম পূর্ণ সংখ্যায় হবে। এই জন্য এই যে পাখির সংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর বাকিগুলোতে দশমিকে প্রকাশ করা যায়, আর এই বাকিগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তাহলে 30 নং কোশ্চেনের অ্যান্সার করা হলো।